নমস্কার, সকলকে শুভেচ্ছা। হবি অফ সুলেখা পৌঁছে গেছে প্রসার ভারতী আকাশবাণী ভবনে। অনেক জায়গা থেকেই ইনভাইট আসে, এটাও এসেছিল। একের পর এক সুন্দর সুন্দর ফুল গাছ, অ্যাডিনিয়াম। তখনও অনুষ্ঠান শুরু হয়নি, তার ফাঁকে আমি গার্ডেনটা ঘুরে ঘুরে দেখলাম আর ক্যামেরাবন্দি করলাম, যাতে আমার দর্শক বন্ধুরাও দেখতে পারে। এখানে ডগ ফুল, রং বেরঙের ক্যালেন্ডুলা, পাতাবাহার, ইনকা, খুব সুন্দর। রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে সাজানো, আর বাঁ পাশে বড় বড় গোলাপ গাছ। ভীষণই ভালো লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানেই ফুল গাছ সেখানেই মনে হয় যেন কত শান্তি। ভীষণই ভালো লাগে দেখতে এবং দেখাতে। তাই তো ছুটে যায় দূর দূর দূরান্তে, জেলার পর জেলা। কত সুন্দর সুন্দর ফুল বাগান। এই বাগানটাও খুব সুন্দর। এই গাছে যে ফুলগুলো এসেছে, ফুলের নাম আমি জানি না, অসাধারণ। পিটুনিয়া, বাদিকে আছে ডালিয়া, ক্যালেন্ডুলা, পাঞ্চি। আর দেখো কি সুন্দর পিটুনিয়া, অসাধারণ, খুব সুন্দর। এদিকটা তো হয়ে গেল। এদিকে গ্রাউন্ডে অনেক ধরনের শীতের ফুল দেওয়া হয়েছে, রং বেরঙের পিটুনিয়া, ডেইজি। দেখো কি সুন্দর লাগছে। আর সব থেকে ভালো দেখলাম এই যে ইনকা গাঁদা যেটা আছে, তাদের পাতারগুলো অসাধারণ গ্রোথ। হ্যাঁ, মাটিতে যে কোনো গাছ লাগালেই তার গ্রোথটাই আলাদা হয়, তাই এখানকার ইনকা পাতাগুলো খুব সুন্দর। আরও অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছ, রং বেরঙের আছে। কি সুন্দর ফুলগুলো, ফুলের চাদরের মতন। ইনকা, প্রচুর ইনকা আছে। রাস্তার এক পাশে দেখানো হয়ে গেল, আর এক পাশে দেখো কি সুন্দর একটার পর একটা পিটুনিয়া সাজানো। খুব সুন্দর এই একটা ফুল। এখানেও খুব সুন্দর সবুজ আর সাদার আভা, বাই কালারের পিটুনিয়া। দেখতে খুব সুন্দর লাগছে পিটুনিয়াগুলো। এক একটা এক এক ধরনের কালার। দেখতে পাচ্ছ এগুলো সব ইনকা। আর বাঁ দিকে বেশ বড় বড়
দেশি গোলাপ। মাটিতে গোলাপ গাছ লাগালে কত বড় হয়ে যায় তা দেখো, পাশেই আছে আর এই ইনকা। এটা হচ্ছে প্রবেশ পথ। দূর থেকে দেখো এবার কি সুন্দর লাগছে, দুই পাশে ফুল, মাঝখানে স্টেজ। অনুষ্ঠানের প্রারম্ভে এগুলো দেখাচ্ছি। পরিচয় বলুন দিদি। আমি মৌসুমী বিশ্বাস, বহরমপুর ব্লকের অধীনে বাড়ি, দৌলতাবাদ থানা, গ্রাম ছয়গড়ি। আমি একজন ফার্মার, দীর্ঘ 27 বছর চাষের সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনার কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কি কি বলুন। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষক রত্ন অ্যাওয়ার্ড পেয়েছি 2015, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপালের কাছ থেকে পেয়েছি কৃষি রবি অ্যাওয়ার্ড 2016, 2018 পেয়েছি কৃষক সম্মান অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, 2023 ভারত সরকারের কাছ থেকে টেকনোলজি বা ইন্ডিয়ান টেকনোলজির পক্ষ থেকে, অল ইন্ডিয়ার টেকনোলজির পক্ষ থেকে, সর্বভারতীয় অল ইন্ডিয়ার পক্ষ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ন্যাশনাল ইনোভেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। খুব খুব সম্মানীয় এবং আমার খুব ভালো লাগছে। আমি আজ একটা লেডি হয়ে রেড এফএম থেকে দেওয়া হয়েছে সাচ্চি স্যালুট অ্যাওয়ার্ড। আচ্ছা, আর অল ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে দেওয়া হয়েছে গান স্যালুট অ্যাওয়ার্ড। ওকে ওকে, খুব ভালো। আপনার এই গবেষণা কতদিন ধরে চলছিল? 27 এইটা বছর। আমরা ধানে আমি গবেষণা করেছি 12 বছর। আচ্ছা, দিয়ে ধানটার নাম কি দিয়েছেন? জামিনী। আচ্ছা, এটা জল ছাড়া ধানটা বিশেষ। আমাদের তো এখানে বহরমপুরে ছিল একটা সেরিকালচার, এটা নতুন করেছেন? এটা নতুন করেছেন? কত বছর করছেন? আমরা অনেক ছোট থেকে আমরা এই করি, আমাদের বাবা দাদারা সব এই চাষের সঙ্গে যুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবগ্রাম। খুব ভালো। কতজন মানুষ ওখানে আছেন, মানে চাষি, মানে ওখানে কাজ করছেন? আমাদের এই যে আমরা সুতোটা আমরা উৎপন্ন করি, এটা দুটো এর মধ্যে হয়, একটা হচ্ছে কাঠ ঘাই আর একটা হচ্ছে রেলিং ঘাই। এখানে আমাদের নবগ্রাম 5 গ্রামে ম্যাক্সিমাম ঘর ঘর যদি বলা যায় তো ভুল হবে না। আচ্ছা, তার কারণ ওখানে আমাদের কি বলবো 95% আমাদের এই চাষের সঙ্গে যুক্ত আছে। তো আমরা কেউ রেলিং ঘাই করি, রেলিং ঘাইয়ের মাধ্যমে আমরা দুতারি যেটা সেটা করি, যেটা মিহি সুতো দুতারি। আর আরেকটা যেটা কাঠ ঘাই, যেটা হাতের মাধ্যমে যেটা ঘুরিয়ে যেটা হয়, আর একটা কারেন্ট বিদ্যুৎ চালিত যেটা হাতের মাধ্যমে হয়, সেটা হচ্ছে আমরা এই সুতোগুলো করি, একতারি সুতোগুলো করি। তুঁত চাষ ওখানে হচ্ছে গাছ? হ্যাঁ, তুঁত গাছ আমাদের ওখানে অ্যাভেলেবল গাছগুলো আছে। আমি বলছি আপনাদের এই যে প্রজেক্টটা কতটা জমি নিয়ে এবং কতগুলো মানুষ এর সঙ্গে যুক্ত আছে? এই চাষের সঙ্গে আমরা সাধারণত পাড়া গ্রামের মানুষ, কারো 1 বিঘে, কারো 1.5 বিঘে, কারো 2 বিঘে, 10 কাঠা, 7 কাঠা, 10 কাঠা ম্যাক্সিমাম এইগুলো আমাদের আছে। সেই হিসেবে আমাদেরকে যেটা পলুর যে বীজটা, সেই বীজটা আমাদেরকে সেইভাবে নিতে হয়। কেউ 100 নেয়, কেউ 200 নেয়, কেউ 300, 400, 500 এভাবে। যখন ওই আমরা ডিমগুলো সংগ্রহ করি অফিস থেকে, ডিমগুলো সংগ্রহ করার পর ও ফুটে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, তখন আমরা তুঁত পাতাগুলো ছোটো ছোটো করে কেটে, ছোট বাচ্চা তো ওদেরকে দিতে হয়। রসগুলো খেয়ে ওরা আস্তে আস্তে বড় হয়। যখন আস্তে আস্তে বড় হয়, যখন দেখো বেশ একটু বড় হয়ে যাচ্ছে, তখন আমরা ওই পাতাগুলো আর না কেটে দিয়ে আমরা ডালগুলো ওদেরকে দিতে চেষ্টা করি, তখন ওরা ডালগুলো খায়। যত দিন যাবে তত আস্তে আস্তে বড় হবে। শুরু থেকে শেষ পর্যন্ত 1 মাস, 1 মাসের মধ্যে একদম কমপ্লিট। 4টে বৈশিষ্ট্য কভার করে ফেলে জীবনচক্র? হ্যাঁ, 1 মাসে, 1 মাসের মধ্যে। আপনারা কি এই সুতো থেকে সিল্ক তৈরি করছেন? না, এই সুতোগুলো আমরা তৈরি করি। সুতোগুলো তৈরি করার বাজারে এইগুলো চলে যায়, আমরা বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করার পর ওরা তাঁতিদেরকে দেয়। আচ্ছা, তাঁতিরা এই সুতোগুলো, ওই শাড়িগুলো তৈরি করে। আচ্ছা, এবার তাঁতিরা বিভিন্ন রকমের কোয়ালিটির হয় সেখানে, পাঞ্জাবি, শাড়ি, চাদর, বিভিন্ন রকমের আইটেমের মধ্যে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। দিদিরাও এই কাজের সঙ্গে যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ। আমার নমস্কার দাদা, কোথা থেকে এসেছেন? বেলডাঙ্গা 2। নাম বলুন। দীপক মণ্ডল।
গ্রাম মানিককর, আচ্ছা থানা সত্যপুর। আজকে এখানে এসেছেন কি উদ্দেশ্যে? আমি এসে এখানে মেলাতে এখানে সবজি করার জন্য, আর আমাদের এরিয়া সেন্টার থেকে আমাদের প্রোগ্রাম হয়, আচ্ছা এখান থেকে ফোন করে আচ্ছা আমাদের এখানে আসার জন্য। প্রত্যেক বছর আসেন? আমি প্রত্যেক বছর, আমি বছরে 2বার করে 3বার করে আসি এই আচ্ছা 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 আপনার কি বিশেষত্ব দেখছি, বেশ আমার বড় এই- বড় সবজি ফুলকপি আছে, আর গাজর আছে, আর আর এই পেঁপে, টমেটো আছে, আর পেঁপে আছে। বাহ খুব সুন্দর, এত বড় পেঁপে। কিছু এক্সট্রা সার টার দিয়েছেন নাকি, না জৈব? না, এটা পুরো আমার বেড়ের মধ্যে লাগানো আছে। পুরো জৈব? হ্যাঁ, জৈব সার। কি সার দিয়েছেন? আমরা গোবর, তারপরে ডিএপি দিই, 10-26 দিই, আর ইউরিয়া দিই অল্প করে, আচ্ছা আর খোল দিই গাছে গোড়ায়। খোল আপনি ডাইরেক্ট শুকনোটা দেন না জলে গুলে দেন? না, ওটাকে পচি তারপর দেওয়া যায়, এমনি ডাইরেক্ট। বলুন তো 1 লিটার গাছে জলে মরে যাবে। কতটা খোল দেন আপনি? আমরা জলে দিই না, আমরা আগে পচাই মাটিতে, আচ্ছা। মাটিতে থেকে তারপরে দিই গাছে গোড়ায় দিই। মাটিতে পচান? মাটিতে পচি। একটু পদ্ধতিটা বলুন। আমরা প্রথমে একটা বান্টিল নিই, বান্টিল নেওয়ার পরে সেখানে- বালতি? হ্যাঁ, সেখানে 2 কেজি খোল, আর 1 কেজি ডিএপি, আর 1 কেজি 10-26, আর 500 মতন ইউরিয়া আচ্ছা। নিয়ে ওটাকে নিয়ে পচাই। আচ্ছা পচিয়ে ওইখানে যেটা গর্ত করি, সেই গর্তটা গাছে পচানো পরে সেখানে নিয়ে এই গাছটাকে যখন লাগাবো সেইখানে করে চাপানটা দেওয়া দিই। গর্তর মধ্যে রেখে দেন? গর্তের মধ্যে রেখে দিই। আচ্ছা দিয়ে এই পিঁপড়ের গাছটা ওখানে দিয়ে লাগিয়ে দেওয়া হয়। প্রথমে আপনি এটা দেওয়ার পর পেঁপে গাছটা লাগান? হ্যাঁ, পিঁপড়ে গাছটা দেওয়ার পরে তারপর লাগাতে হয়। কতদিন রাখেন? 1 মাস? ওটা 1 মাস ও তার মধ্যে লাগান? তার মধ্যে লাগাই। আচ্ছা খুব ভালো, নতুন টিপস একটা শিখলে দর্শক বন্ধু। বেশি করে মানে সাইজে বড় করার জন্য আমরা সবজি কিভাবে জৈব উপায়ে লাগাতে পারি। গাছ এখানে আছে, গাজর বেশ বড়, টমেটো বেশ বড়, আর দেখতে পাচ্ছি দাদা কি সুন্দর ফুলকপি করেছে, অসাধারণ, খুব সুন্দর। আর বেগুন, বেগুন, এটা কি বেগুন? এটা হলো মাগা বেগুন। মাগা সাদাটাই একটু লাল টাইপের হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেগুনটা খেতে কুটে। হ্যাঁ বাঁধাকপিও আছে এখানে, বড় বড় বেগুন আছে, বেশ বড় বড়, বেশ বড়, এক একটা মনে হয় 1.5 কিলো নাকি? হ্যাঁ, বাবুন। এটা এই চাষ ও আপনার, বলুন দাদার নাম বলুন। আমার নাম বাবুরাম সাহা, কোথা থেকে এসেছেন? আমি শক্তিপুর থেকে, শক্তিপুর। মানিকঘর গ্রাম। আচ্ছা আপনি তো একদম চাষি একজন, চাষে, হ্যাঁ, কি কি চাষ করেন? এই সবজি আবাদ, আমাদের সবজি আবাদ করে বেশি, ফুলকপি, বাঁধাকপি, আচ্ছা টমেটো। এই যে টমেটো আছে, এটা আচ্ছা আপনার সাউথ জাত। আচ্ছা আচ্ছা বেশ বড় টমেটো দেখছি। হ্যাঁ আর এই শাক আলুটা আপনি করেছেন? না, শাকটা আমার না, এটা অন্য অন্য চাষ। আচ্ছা আচ্ছা অন্যজনের। আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর। এখানে এসে একটা আলাদা, আমরা তো সবজি চাষ করি, তার বাইরেও এত সুন্দর সুন্দর যে সবজি চাষ করা যায় তা আমরা বিখ্যাত মহিলা কই। আমারই সঙ্গে বলা যায়। হ্যাঁ এই যে দিদির সঙ্গে কথা হয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ এই মানুষটিকে তো তোমরা চেনোই, নতুন করে আর পরিচয় কি দেবো। দাদা ভাইয়ের সঙ্গেই আমার এখানে আসা। দাদা ভাই কি কি নিয়ে এসেছেন বলুন? আমি নিয়ে এসেছি যেমন এই যে জাপানি মূলা, হ্যাঁ, ওজন কত হবে? 7.5 কেজি। এ বাবা বেস্ট, আমার লাইফের প্রথম এত বড় একটা মূলো দেখছি, অসাধারণ। তার সঙ্গে আর কি কি নিয়ে এসেছেন? এটা হচ্ছে সয়াবিন। হ্যাঁ এটা সোয়াবিন, হবি অফ সুলেখাতে তোমরা তো দেখেছো সোয়াবিন চাষ, সেই দাদা নিয়ে এসেছেন সোয়াবিন। আর এটা হচ্ছে স্টিভিয়া, চিনির হইতে 50 গুণের অধিক মিষ্টি, আচ্ছা চিনির বিকল্প। আচ্ছা এটা খেলে সুগার হবে না? না, সুগার না, সুগার ভালো হবে না, সুগারের মিষ্টির পরিবর্তে আমি খাওয়া বুঝতে যায়। পেরেছি, সুগার রোগীরা এটা খেতে পারে, খেতে পারে। সুগার হবে না হ্যাঁ। খেলে। এটা আগে আমাদের এখানে প্রচুর চাষ হইতো, তিসি, আচ্ছা এটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আচ্ছা। আমি চাষ করি। বাহ খুব সুন্দর। মহিষের গল্প। হ্যাঁ মুসনি হ্যাঁ। আমি ছোটবেলায় দেখেছি, এখন প্রচুর দেখতে হতো। পেলাম। হ্যাঁ, আচ্ছা। এটা গবেষণার ফসল। এটা গোটা পৃথিবীতে একটা আশ্চর্য গাছ, র্যামি। আচ্ছা এর তন্তু এবং পাট গাছে যে পরিবেশ দূষণ হয়, এতে জলে দেওয়া দরকার নাই। আর এবার কত শক্ত, কত মিহি, মানে সরু, মানে রেশম খেয়েও হার মানাবে। আচ্ছা, আচ্ছা। এবং জলের দরকার হয় না। পাট পচাইতে গেলে তো নোংরা জলে কৃষক দেখে কাজ করতে হয়। আচ্ছা আর এটা হচ্ছে শিশাল, ভালো ভালো ব্রাশ বা শক্ত কাজে এটা, এই গাছ ভিতরে সবটাই আঁশ। এটা লাখ টাকার মেশিনও দরকার নাই, একটা আখ পড়া মেশিনে
একটু ঘড়ি দিলি আর আঁশটা বেরিয়ে যাবে। আচ্ছা নাম হচ্ছে শিশাল। আচ্ছা। আর এই পাতাটা কি? এটার নামই তো শিশাল। ওই গাছটা? হ্যাঁ, এই 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 ধরনের তন্তুগুলো আচ্ছা, এই গাছটা থেকে। এই গাছটা থেকে। আপনি কি এটা মানে জলে না দিয়েই বের করেছেন? হ্যাঁ, কি পচিয়ে? না জলে দিতে হয় না, মেশিনে দিলে বেরিয়ে যাবে। ও মেশিনে দিলে হয়ে যাবে। হ্যাঁ, বাহ, সেচে দিলে বেরিয়ে যাবে। খুব সবটাই সুন্দর, খুব সবটাই সুন্দর, সবটাই অসাধারণ। গবেষণার ফসল ব্যারাকপুর থেকে হ্যাঁ। আসা। আর আপনি কি কি নিয়ে এসেছেন বলুন একটু। এটা যেটা লাল আলু তৈরি করছে। হ্যাঁ, করেছেন? হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আলুটার নাম? এটা লাল আলু বলি পরিচিত। লাল আলু। আর পেঁয়াজ, কি সুন্দর। এটা বর্ষাকালীন? না, এটা শুকসাগর। সুখসাগর। বর্ষাকালের এইগুলো। হ্যাঁ, নাগপুর পেঁয়াজকে ফেল করে দেবে, এত সুন্দর চেহারা হয়েছে, অসাধারণ। তার সঙ্গে দেখছি পেয়ারা। 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 আর এটা কি পাতা? এটা হচ্ছে গুড় মার। 1 মিনিটের মধ্যে সুগার শরীর থেকে পালিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, একটা ধানের সমান যদি কেউ মুখে দেয় 1 মিনিটের মধ্যে সুগার। আপনার কাছে আছে গাছটা? গাছ আছে। দর্শক বন্ধুরা যদি চায় পাবে? হ্যাঁ। ঠিকানাটা বলে দিন। আমার ঠিকানা হচ্ছে নওদা ব্লক বাদশাহনগর গ্রাম। টিয়াকাটা থেকেও আসা যাবে, আবার সোনা হয়তো যাওয়া যাবে। দুটো রাস্তা আছে। 4 কিলোমিটার। হ্যাঁ, হরিহরপাড়া প্লাস বিলডাঙ্গা। এটা হচ্ছে, হ্যাঁ, এটা যদি রসটা নাকে শোনা যায় সঙ্গে সঙ্গে তার শরীর পাতলা হয়ে যাবে। ভিক্স, অমৃতাঞ্জন। আচ্ছা আচ্ছা, অমৃতাঞ্জন। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, এই পাতাটা হচ্ছে জোয়ান। অনেকে খাওয়া পর জোয়ান খায়। হজম 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 করার জন্য এই পাতাটা সেবন করা যেতে পারে, দাদা বলছেন যখন। খুব সুন্দর দেখতে হয়েছে। তার সঙ্গে কামরাঙা, এটা হচ্ছে মিষ্টি না কামরাঙা। টক? কামরাঙা মিষ্টি। মিষ্টি। তার সঙ্গে দেখছি হলুদ, হলুদ বলছি, সাদা সাদা পেঁয়াজ। সাদা পেঁয়াজ। সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজ। দেখে মনে হচ্ছে রসুন। এগুলো কি গন্ধরাজ লেবু? না, এটা সিডলেস। সিডলেস লেবু। লেবু বাহ, চিপতে গেলে বিচি পড়ে অনেক, মানে আচ্ছা, অসুবিধা হয়। আচ্ছা। কিন্তু এর কোনো বিচি নাই। আচ্ছা, বিচি নাই। খুব সুন্দর। এটা হচ্ছে কাসুবা। এটা একটা উন্নত মানের আলু। শিমুল আলু বলে, কাসুবা আলু বলে। ও, এটা একটা শিল্প দরকার। এই চাষ করলে এখানে শিল্প তৈরি হয়ে যাবে, না সাবু তৈরি হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। স্থায়ী গাছ থাকবে। এটা হচ্ছে অল স্পাইস, হুম, অর্থাৎ মিট মশলা। সব মশলার গুণাগুণ বা গন্ধ এতে আছে, যদি মাংসতে দেওয়া যায় তাহলে কিন্তু খুব লবঙ্গ, সুন্দর এলাচ, হবে। দারুচিনি একটা পাতার মধ্যে। খুব সুন্দর। তারপরে বাতাবি লেবু। এই যে বাতাবি লেবু। মিষ্টি তো? হ্যাঁ, মিষ্টি। বাহ, ভালো। আচ্ছা, আর গাছ এনেছেন? এই গাছটা হচ্ছে বর্তমানে আমাদের নরেন্দ্রপুর মিশন কত তারিখে? 20 জানুয়ারি। এই 24 সালের 20 জানুয়ারি ব্রাজিল থেকে এই গাছটা নিয়ে এসছে। আচ্ছা এই গাছটার নাম হচ্ছে ইনসুলিন। আচ্ছা হ্যাঁ, মানে সুগার রুগীরা খেলে ভালো থাকবে। আচ্ছা, আমার এটা কাছে আপনার ছিল। কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে পাওয়া যাবে। আচ্ছা, কত দাম বলুন? এটার দাম হচ্ছে 250 টাকা বর্তমান। একটা গাছের দাম 250 টাকা। আচ্ছা, এমনি মাটি কি দিয়ে সাধারণ মাটিতে হবে না? হ্যাঁ, এটা হলুদ গাছের মতন। এই যে গোড়ায় দেখছেন না, ঝাড় বেরোচ্ছে সব। ও এরকম গোড়ায় খুব বাড়ির ক্ষমতা আছে। আচ্ছা আচ্ছা, একটা লাগালে অনেকগুলো গাছ হয়ে যাবে। এটা হচ্ছে সুগারের গাছ, আচ্ছা গাইনোরা পোকাম বেঞ্চ। আচ্ছা, তাহলে দুটোই। হ্যাঁ, এটা সুগার, মানে যারা অল্প সুগার তারা এটা নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা যারা ইনজেকশন নিচ্ছে তারা ইনসুলিন নেবে। আচ্ছা কারণ গাছই এখন সব আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর ওষুধ খেতে হবে না, এই গাছ নিয়ে গিয়ে লাগিয়ে বাড়িতে খেলেই হবে। একটা পেঁয়াজ 6-7টা। এটা হচ্ছে বাহ বাহ, হ্যাঁ, এটা তো খুব সুন্দর। এটা ছাঁচি। একটার সঙ্গে এতগুলো? এতগুলো বাহ, খুব ফুলের মতো সুন্দর, দেখতে লাগবে। খুব সুন্দর। দেখতে লাগবে। হ্যাঁ, কুল দেখছি। হ্যাঁ, এটা কি কুল? এটা নারকেল গুলোর একটা জাত। আচ্ছা, মেলা নাম হয়। ভারত এটা ভারত সুন্দরী। সুন্দরী। আচ্ছা, এটা মিষ্টি। এখানে আর একটা কুল দেখতে পেলাম দাদা। হ্যাঁ, ওইটা বাউকুল। বাউ কুল। আর এই পেঁয়াজটা? এই পেঁয়াজটা শুকসাগর। সুখসাগর। বাহ, খুব সুন্দর। আর ওগুলো দেশি কুল, টক, সব শুদ্ধ নিয়ে অসাধারণ। আমি তো শ্রেষ্ঠ। দাদার কালেকশন সত্যি খুব ভালো। অসংখ্য ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ।
হ্যালো, প্রান্ত থেকে বহু কৃষক এসেছেন আজ এই রেডিও কিষাণ দিবসে। প্রত্যেক বছরের মতন এবারও ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং প্রসার ভারতীর যৌথ উদ্যোগে আবারও পালিত হচ্ছে রেডিও কিষাণ দিবস। আপনারা সকলেই জানেন, রেডিও আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে যে কোনো প্রগতি, যে কোনো উন্নয়নের খবর মুহূর্তে প্রত্যেকটি মানুষের কানে কানে পৌঁছে যায়, সেই উন্নয়নের খবর, প্রগতির খবর। আর আজ আমরা মিলিত হয়েছি, একদিকে যেমন জেলার নানান প্রান্ত থেকে কৃষকেরা হাজির হয়েছেন, তেমনি রয়েছেন কৃষি দপ্তরের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। আমাদের এই মুখোমুখি বসা প্রত্যেক মুহূর্তে আমাদের সুশিক্ষিত করে। উন্নয়নের খবর একই সঙ্গে আমাদের অনুযোগ, আবদার, কি চাই, কি পেলাম, কি পেলাম না, এই সমস্ত খবর আমরা একই সঙ্গে ভাগ করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা ইতিমধ্যে হাজির হয়েছেন, আপনাদের মুখোমুখি রয়েছেন। তবে জেলার নানান প্রান্ত থেকে যে সমস্ত কৃষকেরা এসে মিলিত হয়েছেন, সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, দয়া করে আসন গ্রহণ করে বসুন। আমরা শুরু করি আমাদের আজকের আরো একটি বিশেষ দিন, রেডিও কিষাণ দিবস। সরকার পরপর দুদিন ছুটি ঘোষণা করেছেন। আমরা ভেবেছিলাম যে আরো অনেক আধিকারিককে আমাদের সঙ্গে পাবো, তবে আশায় রয়েছে নিশ্চয়ই তারা সময় সুযোগ মতন এসে হাজির হবেন। তবে এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের অতিথিদের বরণ করে নেব। সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ এবং ট্রেনিং ইনস্টিটিউট থেকে এসেছেন ডক্টর খসরু আলম, সায়েন্টিস্ট সি। এবারে বরণ করে নেব জেলা কৃষি দপ্তর থেকে এসেছেন, ওয়াটার ম্যানেজমেন্ট থেকে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট থেকে বীরেশ চন্দ্র বিশ্বাস। একটা জোরদার করতালি। এবারে প্রাণী সম্পদ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর কৃষ্ণেন্দু সিনহা। ডেপুটি ডিরেক্টর অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডক্টর সুব্রত সামন্ত। আমরা সকলেই যে নামটির সঙ্গে পরিচিত, সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম, সেখানে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এসেছেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অভিজিৎ সাহা। আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের উষ্ণ অভিনন্দন, অভ্যর্থনা। এরই মাঝে স্টেজে উপস্থিত রয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদের এই মুহূর্তে অনুষ্ঠান অধিকর্তা, প্রোগ্রাম এক্সিকিউটিভ রীতা দে, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। ডিরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিং, সেখান থেকে এসেছেন সুব্রত দত্ত। আমাদের উষ্ণ অভিনন্দন, অভ্যর্থনা।
সকলকে অনুরোধ করব একটা জোরদার করতালি। আসুন আমরা অন্ধকার দূর করি, মনের অন্ধকার দূর করি এভাবেই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বরণ করে নিন একটা জোরদার করতালি বিবেকানন্দ সোরেনের জন্য। বিবেকানন্দ সোরেন। শাইলের খেতে ঝইরা পড়ে হলদি রাঙা সোনার ধান, শাইলের খেতে ঝইরা পড়ে হলদি রাঙা সোনার ধান, জলদি কইরা মাঠে চল চল রে বাজান, জলদি কইরা। সবাই মিলে মিলিত এখানে হয়েছি কেননা রেডিও কিষাণ দিবস। এই দিনটার কৃষককে মূলত আমরা প্রাধান্য দিয়ে থাকি, আর তার জন্যে আকাশবাণী নিত্য নতুন অনুষ্ঠান করছে। আমাদের যেই মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়, অর্থাৎ আমরা ভালো দিকটা নিয়ে তুলে ধরি যাতে কৃষকরা আমাদের অনুষ্ঠান শুনে উপকৃত হয়। বিভিন্নভাবে আমরা আলোচনা সম্প্রচার করি, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আমাদের আধিকারিকরা যাতে কৃষক মূলত লাভের মুখ দেখে, এবং কৃষকের সফলতা মানেই সমাজের উন্নতি এবং দেশের প্রগতি। এইটুকু বলেই আমি শেষ করি। এইরকম খামখেয়ালিপনা, কৃষি প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে দাম বাড়ছে প্রত্যেকটি জিনিসের। তো কিভাবে স্বল্প খরচে অল্প জলে কৃষিকে আরো লাভজনক করা যায় সেই ভাবনা প্রত্যেকটি কৃষকের। বিভিন্ন বৈজ্ঞানিকেরা চেষ্টা করছেন যে আরো কি করে কৃষিকে লাভজনক এবং সহজ করা যায়, সেই খবর যাতে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য রেডিও যেমন প্রতি মুহূর্তে চেষ্টা করছে, তেমনি রাজ্য এবং কেন্দ্র সরকারের কৃষি দপ্তর বিভিন্ন মুহূর্তে চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা আহ্বান জানাবো মাইক্রোফোনের সামনে জেলা কৃষি দপ্তর থেকে এসেছেন ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগ থেকে বীরেশ চন্দ্র বিশ্বাস। তার বক্তব্য শুনুন। যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, কোনো জিজ্ঞাসা, তাহলে অবশ্যই তাকে বলতে পারেন। আমি এসেছি কৃষি দপ্তর থেকে, জেলা কৃষি দপ্তরের অধীনে আমি কাজ করি। যেটা কৃষির প্রাচীনকাল থেকে কৃষি চলে আসছে। আমরা কৃষির যে সমস্ত প্রধান উপকরণ, তার মধ্যে বীজ, সার, তারপরে জলের ব্যবহার নিয়ে আমাকে বলতে হবে, সেটা আমি পরে যাচ্ছি। আগে যেটা আমি বলতে চাইছি যে এই যে কৃষির কথা আজকের থেকে নয়, কিন্তু বেদেও এর উল্লেখ আছে। তখন আমরা চাইতাম যে আমাদের যেন একটা প্রার্থনা করা হতো যাতে আমাদের যেন সবসময় সারা বছর আমরা রেগুলার ওয়েতে বৃষ্টিপাত পাই, আমাদের বীজ যেন, আমাদের শস্য যেন ঠিকভাবে হয়, হ্যাঁ, এবং ঋতু যেন আমাদের ঠিক মতো চলে, যাতে আমরা আমাদের কৃষি কাজটাকে ঠিক মতো করতে পারি। তো সেখান থেকে এসছে প্রথমে এসছে বীজ, জল এবং আবহাওয়া। তো জলের আগে আমি বীজকে করতে চাইছি। বীজের আমরা যে ব্যবহার করি, বীজ ব্যবহার করতে গেলে আমরা চাষিরা বেশিরভাগই, আজকাল অনেক হয়েছে, চাষিরা বেশিরভাগই নিজের ঘরের বীজ ব্যবহার করে। সার্টিফাইড বীজ খুব করেন, অথচ হয়তো অসুবিধা আছে কিছু। সার্টিফাইড বীজের ব্যবহার কম হয়, সংশোধিত বীজের ব্যবহার করার দরকার ভালো ফলন পেতে গেলে। পাশাপাশি হচ্ছে যে আমরা যে বলছি যে এই যে জলের ব্যবহার, জল যাতে কম জল ব্যবহার করে আমরা কীভাবে চাষটাকে করতে পারি, এবং আমরা সঙ্গে মাটির স্বাস্থ্য আমাদেরকে বজায় রাখতে হয়।
এই মাটির স্বাস্থ্য বজায় রাখতে গেলে আমরা আমরা 60-এর দশকে যখন কৃষি বিপ্লব মানে গ্রিন রেভলিউশন হলো, সবুজ বিপ্লব হলো, তখন যে প্রযুক্তির মাধ্যমে এলো তখন হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটির ব্যবহার। হাই ইল্ডিং ভ্যারাইটি ব্যবহার করতে গেলে আমাদের যোগান ছিল কম, তখন আমরা করেছি কি সার দিয়েছি, রাসায়নিক সার দিয়েছি এবং হাই ইল্ডিং ভ্যারাইটি ব্যবহার করেছি। ওই হাই ইল্ডিং ভ্যারাইটিগুলোকে খাওয়াতে গেলে তাহলে রাসায়নিক সার দিতে হতো, তা নাহলে ফলনটা পাওয়া যেত না। কিন্তু আমরা তখন একটা কথা হয়তো আমরা মানে সেইভাবে বলিনি, যেটা হচ্ছে যে আমরা রাসায়নিক সার দেব, পাশাপাশি জৈব সারের ব্যবহারটাও কিন্তু করা দরকার ছিল। সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি যে ম্যাজিকের মতো কাজ হতো। তখন রাসায়নিক সার দিলে প্রথমে দিতে দিত না চাষিরা, রাসায়নিক সার রাতের অন্ধকারেও আমাদের যারা কৃষি দপ্তরের যারা কাজ করতেন তারা রাতের অন্ধকারেও সার ছড়িয়ে এসছে জমিতে দিয়ে, যখন চাষিরা দেখে ম্যাজিকের মতো ফল পাওয়া যাচ্ছে, গাছ সবুজ হয়ে যাচ্ছে, ফলন বেড়ে যাচ্ছে। মাটি তো প্রথমে ভালো ছিল, মাটিতে জৈব যে কার্বন বা অন্যান্য জিনিসগুলো উপাদানগুলো সেগুলো যথেষ্ট ভালো পরিমাণে ছিল, কিন্তু এইভাবে আমরা কি করলাম, দিনের পর দিন রাসায়নিক সার দিয়ে যাচ্ছি। পাশাপাশি কিন্তু মাটির স্বাস্থ্যটাকে বজায় রাখতে হবে, সেই কথাটা কিন্তু আমরা ভুলে গেলাম। তো মাটির স্বাস্থ্য বজায় রাখতে যার জন্য আমরা জৈব সার দেওয়ার কথা, মাঠে আগে গোবর সার দেওয়া হতো, অর্গানিক সার দেওয়া হতো, সেইগুলো কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ হয়ে গেল বা অনেকটা কমে গেল। যার ফলে আস্তে আস্তে মাটি কি হলো, মাটি কিন্তু এখন আরও যত সার দিচ্ছি সেই ফলন পাচ্ছি না, আরও মনে হচ্ছে আরও বেশি সার দিই, কিন্তু তাতেও ফলন পাওয়া যাচ্ছে না। আমাদের থেকে পাঞ্জাবে আরও বেশি সার ব্যবহার হয়, পাঞ্জাবের চাষিরা কিন্তু এখন ওই জায়গা থেকে সরে আসছে, কেননা ওখানে দেখছে যে আরও বেশি সার দিয়ে সেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। তখন আমরা আমরা বলছি যে তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের যে কৃষি দপ্তর থেকে যে প্রোগ্রামগুলো নেওয়া হয় চাষিদের সঙ্গে, সেখানে আমরা কিন্তু সচেতন করছি যাতে আপনারা জৈব সারের ব্যবহার, জৈব সারে অনেক রকমের মাধ্যম আছে, অনেক রকমের জৈব সার হয়। গোবর সারটা একটা জৈব সার, এবং সবুজ সার আছে, গ্রিন ম্যানিওর আছে, সেগুলোর ব্যবহার, উপকারী ব্যাকটেরিয়া আছে, উপকারী জীবাণু আছে, তার ব্যবহার। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি দপ্তর চাষি ভাইদেরকে দিয়েছেন এই সমস্ত উপাদানগুলো বা সচেতন করেছেন কীভাবে ব্যবহার করতে হবে। কিন্তু এখনও এর দরকার আছে, যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো একটা জমি দিতে চাই, ভালো একটা অনেকেই করেন না। তাই এই মাটি পরীক্ষা নিয়ে বিভিন্ন স্কিম ছিল আমাদের দপ্তরে বা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে, অনেক স্কিম ছিল। সয়েল হেলথ কার্ড বলে একটা স্কিম ছিল, সেই প্রোগ্রামটা 2017 অবধি চলেছিল, 17-18 অবধি চলেছিল। তারপরে আবার 2 বছর বাদ দিয়ে আবার এই বছরে একটা নতুন প্রোগ্রাম চালু হয়েছে, যেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে, যাতে একটা ডিজিটাল সয়েল ম্যাপ অফ ইন্ডিয়া তৈরি করার উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে সারা ভারতবর্ষে একই সঙ্গে মাটির নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে 100টা করে নমুনা নেওয়া হচ্ছে এবং সেটা 2 বছর চলবে। এবছরও যেমন চলবে, এবছরও আমাদের মুর্শিদাবাদে সবথেকে বেশি রাজ্যের মধ্যে 26,000-এর টার্গেট ছিল মাটির নমুনা সংগ্রহ করা। আমরা 26,000 ইতিমধ্যে আমরা 26,000 মাটির নমুনা সংগ্রহ করেছি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, এবং এটা আগামী বছরও চলবে। এই দুটো তথ্য নিয়ে যে মাটির যে অ্যানালিসিস, তার যে রিপোর্ট, সেটা চাষিরা পাবেন। পাশাপাশি এই সয়েল ডেটা অ্যানালিসিস করে স্যাম্পেলের যে ডেটা পাওয়া যাবে, অ্যানালিসিসের ডেটা, সেটা থেকে আমাদের ডিজিটাল সয়েল ম্যাপ তৈরি হবে। তার ভিত্তিতে সেইটা যখন আমরা চাষি ভাইদের পৌঁছে দেবো, তখন তারা জানতে পারবেন যে আমার মাটিতে কি আছে, আমার মাটিতে কোন খাদ্যের, গাছের কোন খাদ্যের অভাব আছে, গাছের কোন খাদ্য অধিক আছে, গাছের কোন খাদ্য মাঝামাঝি আছে। সেই খাদ্যগুলো খাদ্যের যোগান আমরা সারের মাধ্যমে দিই, জৈব সারের মাধ্যমে দিই। যদি কোনো জায়গায় দেখা যায় যে জৈব কার্বন কম আছে, তাহলে জৈব সার দিতে হবে। নাইট্রোজেন কম আছে, তাহলে নাইট্রোজেনটা ঠিকমতো দিতে হবে। কোনো জায়গায় বোরনের অভাব হতে পারে, জিঙ্কের অভাব হতে পারে, সেগুলো সেইভাবে দিতে পারবো। অতএব এখান থেকে আমরা মাটির ব্যবহারটা
প্রত্যেকটা মাটিকে যাতে আমরা সুস্থ রাখতে পারি, সেই আগে হতো, সেই বৃষ্টিপাত কিন্তু এখন হয় না। বহুলাংশে এবছর যেমন অনেক ঘাটতি আছে এবং এমন সময় বৃষ্টি হচ্ছে যখন আমাদের দরকার নেই। সেই জন্যে যা এই সব কারণে যে সেচের জন্য একটা প্রকল্প আছে ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। ভারত সরকার একটা পিডিএমসি বলে একটা স্কিম আছে, পার ড্রপ মোর ক্রপ, তার সঙ্গে BKSY বাংলা কৃষি সেচ যোজনা, এই দুটো স্কিমের ইয়েতে আমরা স্মল এবং মার্জিনাল ফার্মারদের, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদেরকে এই স্কিমের মাধ্যমে সহায়তা করা হয়। এটাতে কি দুটো ইরিগেশনকে প্রমোট করা হচ্ছে। দুটো ইরিগেশন অনেকভাবে দেওয়া যায়। আপনারা যেটা কনভেনশনালভাবে দেন, যেমন ওই ইয়ে করে সেচের জল দিচ্ছেন, কেটে নালার মাধ্যমে দিচ্ছেন, কিন্তু এখানে যে দুটো সেচের কথা বলা হচ্ছে, যেটাকে প্রমোট করা হচ্ছে জল বাঁচানোর জন্য, সেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন আর হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন। ড্রিপ ইরিগেশনের জন্য সহায়তা দেওয়া হয় 70,000 টাকার জিনিসপত্র দেওয়া হয়, আর স্প্রিংকলারের জন্য 20,000 টাকার সহায়তা দেওয়া হয়। এবং এই সমস্ত স্কিমে একটাই হচ্ছে যে শুধুমাত্র জিএসটি দিতে হয়, আর কিছু দিতে হয় না। এবং এই স্কিমটি অত্যন্ত পপুলার হয়েছে এবং এটা চলছে এবং চলবে, যাতে আমার সেচের যে ব্যবস্থা আছে প্রত্যেকটা চাষি, আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি যাতে এতে সমৃদ্ধ হন। দেখবেন যে আমাদের অনেক এখন RLI এই সমস্ত ডিফারেন্ট হয়ে গেছে, তাতে জল নষ্ট হতো, ওয়েস্টেজ হতো বেশি। কিন্তু এই যে পদ্ধতি বলা হচ্ছে, এই যে পদ্ধতি অবলম্বন করলে সেচের জলের অপচয় কম হবে। আমরা ড্রিপ ইরিগেশনে আমরা গাছের গোড়াতে জল দেওয়া যায়, স্প্রিংকলারে অনেক কম জল লাগে। এই সমস্ত স্কিমের সুবিধা চাষি ভাইরা নেবেন। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা অবশ্যই কি আমাদের স্থানীয় কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, করে এইগুলোতে এই সমস্ত স্কিমের বেনিফিট নেবেন। তাহলে এখানে শুধুমাত্র জিএসটি মোটামুটি 3 থেকে 3,500 টাকা জিএসটি দিতে হয়। তাহলে ওই যে পরিমাণ আমি কথা আগে বললাম, সেই পরিমাণে সহায়ক জিনিস আপনারা পাবেন। এবং আপনারা ওরা ইনস্টলেশনও করে দেবে। এবং এছাড়াও সোলার পাম্প বলে এখন হয়েছে, মানে সোলার পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা। অনেক স্কিমে আমাদের এফএসএসএম স্কিমে সোলার পাম্প দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, সেইখানে স্মল ইমপ্লিমেন্টস এবং অন্যান্য অনেক কিছু দেওয়া হয়, সেখানে সোলার পাম্পও দেওয়া হয়। সোলার পাম্পে আপনার খরচ অনেক কম, শুধু ওয়ান টাইম ইনস্টলেশন খরচ। সেখানে সোলার প্যানেল দিয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে ইরিগেশনের ব্যবস্থা তো ভালো। দুপুরবেলা তো ভালো, একদম মানে মনে হবে যেন আপনারা এতেই মানে এমনি পাম্পে জল দিচ্ছে। যেখানে যারা দেখেছেন আশেপাশে যে সমস্ত গ্রামে এগুলো ইনস্টলেশন হয়েছে, আপনারা এরও সুবিধা নিতে পারেন। আপনারা কৃষি দপ্তরে, স্থানীয় যে ব্লক কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এর সুবিধা নেবেন। এটা আমি সবাইকে বলবো। আর এই যে বাকি যে কথাগুলো বললাম, যেমন মাটিকে ঠিক রাখতে হবে, সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে, এবং উন্নত যে নতুন বীজ এসছে, আপনারা যেমন এই পাট চাষ আসছে, আপনারা JRO 24 বহুদিন ধরে করছেন। এরকম শুধু JRO 24টা ভালো ভ্যারাইটি, আমি অস্বীকার করছি না, কিন্তু আরও নতুন ভ্যারাইটি আছে, সেই সমস্ত ভ্যারাইটিরও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এইসব করলে কী হবে, ফলন বেশি পাবেন। আরও ওদের অনেক কিছু রোগ পোকা সহনশীল ক্ষমতা আছে। আর যদি কখনো মাঠে ফসল নিয়ে কোনো সমস্যা হয় চাষবাস করতে গিয়ে, আমি বলবো যে সবসময় স্থানীয় কৃষি দপ্তরের সঙ্গে পরামর্শ করবেন। আমাদের এখন যে কৃষি দপ্তরের যে সমস্ত থাকার কথা গ্রাম পঞ্চায়েত লেভেলে আছে, কিন্তু আপনারা যোগাযোগ করবেন স্থানীয় ব্লক কৃষি দপ্তরে, আপনারা সহায়তা পাবেন সমস্ত রকমের। যদি কোনো রোগ পোকা লাগে, এরকম এমনি মুখে বললে কিছুটা বোঝা যায়, আপনি যদি নমুনা নিয়ে আসেন তাহলে আরও ভালো করে বোঝা যায়। তাহলে আপনারা যখনই কোনো রকম সমস্যা দেখবেন, আমি সবাইকে মানে বলবো যে আপনারা ওই নমুনা নিয়ে কৃষি দপ্তরে যোগাযোগ করবেন, তাহলে আপনি সঠিক পরামর্শ পাবেন। এই হচ্ছে মোটামুটি আমি সংক্ষেপে কৃষি নিয়ে বললাম। যদি কখনো কেউ যান, এই যে আমাদের ফার্ম আছে,
তাহলে দেখতে পাবেন অর্গানিক টি, অর্গানিক চায়ের একটা করেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এবং নানান রকমের চা। আপনারা তো যারা অনলাইনে জিনিস কেনেন তারা ওখান থেকে কেনেন, এখান থেকে যায় এইসব ইনগ্রিডিয়েন্টগুলো। তারপরে রাইপেনিং চেম্বার আছে, ব্যানানা রাইপেনিং চেম্বার, একদম ইউনিফর্ম ব্যানানা রাইপেনিং হয় এখানে, ওই এফের ইয়েতে করা হয়েছে। সিড প্রসেসিং ইউনিট আছে লালবাগে। এরকম অনেক কিছু সুবিধা আমাদের এখানে ইয়েতে আছে। আমি সবাইকে বলবো এই একটা ইয়েতে আমি আপনাদেরকে একটা জাস্ট দিয়ে রাখছি ইনফরমেশান। আপনারা যদি এই ধরনের কিছু চান তাহলে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা জিনিস ভুলবেন না, এখন আরেকটা সুযোগ দিচ্ছে হচ্ছে রাজ্য সরকার, যেটা হচ্ছে ফসল বীমা যোজনা, বিএসবি, বাংলা শস্য বীমা, শস্য বীমা যোজনা। এখানে কিন্তু ক্রপকে ইন্স্যুরেন্স করা যায় এবং এই মজার কথা, আনন্দের কথা হচ্ছে ইন্স্যুরেন্সের পুরো টাকাটা কিন্তু গভর্নমেন্ট দেয়, শুধু আলু বাদ দিয়ে বাকি যে সমস্ত ফসলের ইন্স্যুরেন্স হয় পুরো টাকাটাই কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম গভর্নমেন্ট দেয়, পশ্চিমবঙ্গ সরকার দেয়। তো এই সুযোগ আপনারা নিতে পারেন। যদি ফসলের ক্ষতি হয় তাহলে আপনারা বিমা পাবেন, যেখানে আপনাকে নিজেকে পয়সা দিতে হচ্ছে না। ঠিক আছে, এই সমস্ত কথা আমি বললাম। তারপরে কার প্রশ্ন আছে বলছিলেন, আপনি বলছিলেন, বলুন কি আছে। হ্যালো, তো বিষয়টা হচ্ছে যেটা বীজ শোধন, আমরা মূলত যে বীজটা আমরা শোধন করি না, তার ফলে আমাদের অনেক কিছু এই 90% লোকে আমরা বীজ শোধন করি না, বা 95%ও বলা যায়। তো সেইটা আমাদের এটা আরেকটা যেটা আমরা মাটির যে পরীক্ষার কথা বললেন স্যার একটু আগে আপনি, সে মাটি পরীক্ষা হয়তো আমরা বিগত দিনে আমার অভিজ্ঞতায় বলছি, মাটি পরীক্ষা করতে দিয়েছি তো মোটামুটি 6 মাস পর তার রেজাল্ট আসছে। তো আমি একটা ক্রপ সিজনে একটা চাষ করব, তো আমি বুঝতে পারছি না যে আমার কোন জিনিসটার ফল্ট আছে, বা আমার ইউরিয়া বেশি হয়ে যাচ্ছে না কোন জিনিসটা বেশি হয়ে যাচ্ছে। চাষি মানে তো প্রতিবারই একটা ভুল হচ্ছে। আমি বলি এবারে আমাদের একটা স্কিম আছে 100% সিড ট্রিটমেন্ট ক্যাম্পেন। আমরা সিড ট্রিটমেন্টের জন্য আমরা আজকে থেকে নয়, অন্তত 25, আমি আগে এই জেলাতে 23 বছর আগে এখানে চাকরি করে গেছি, তখনও আমি একই কথা বলতাম যে বীজ শোধন করে লাগাতে হবে। বীজ শোধন করলে অনেক রোগের যেগুলো বীজ এবং বীজবাহিত মূলত সেইগুলোর হাত থেকে উপকার পাওয়া যায়। সে বীজ শোধন আপনারা করবেন। বীজ শোধনের জন্য আপনি যদি কিছু না পান, যদি থাইরাম দিয়ে বীজ শোধন করেন 2 কেজি প্রতি 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা তাও যদি না, এক একটা ফসলের এক একটা রোগের জন্য এক এক রকমের বীজ শোধন থাকে। আপনি শুধু থাইরাম দিয়ে করতে পারেন, আর যদি অর্গানিক বললাম আমি, তাই করে আমার ভিডিটি দিয়েও আপনি বীজ শোধন করতে পারেন। 4 থেকে 5 গ্রাম আপনি যদি প্রতি কেজি বীজে ব্যবহার করেন তাহলে আপনি এটা করতে পারবেন। এটা গেল বীজ শোধন নিয়ে বললাম। আর আপনি বললেন, আরেকটা বললেন হচ্ছে মাটি পরীক্ষা। এই মাটি পরীক্ষার ফল নিয়ে একটু আছে, আগেকার দিনে আমাদের একটু দেরিতে যেত, যার জন্যই তো আমি এটা বললাম। আমাদের এইবার যে ভাবনা চিন্তাটা নেওয়া হচ্ছে, ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে। ওই ম্যাপ যদি একবার আপনি জানতে পেরে যান যে এই জায়গাতে অন্তত আগামী 5 বছরের মধ্যে, যে বছর ব্যাংকটা রিলিজ হবে তার থেকে 5-6 বছরের মধ্যে ওই এলাকার মধ্যে কতটা কোন নিউট্রিয়েন্টের কতটা স্ট্যাটাস আছে আপনি জানতে পারবেন। সেই জন্যই তো তখন আপনার মাটি পরীক্ষা তখন ওইভাবে না করতে, স্পেসিফিক যদি কোনো মাটির সমস্যা থাকে তখন আপনারা মাটি পরীক্ষা করবেন, হবে না। কত দেরি লাগার কথা নয়। যদি কোনো আপনি কৃষি দপ্তরের মাধ্যমে দেবেন, করবেন, আমরা বলে দেবো যাতে তাড়াতাড়ি আপনারা। এইটুকু স্যারকে বলবো যে আগামী দিনগুলিতে হয়তো একটা ব্লক ভিত্তিক বা জিপি ভিত্তিক যেতে একটু দ্রুত করা যায় তার একটু চেষ্টা করার জন্য। সেইটার জন্যই তো বলছি যে এটা জিপি ভিত্তিক আমরা সয়েল স্যাম্পেল নেওয়া হয়েছে এবার। প্রোগ্রাম তো শেষ দাদা, কেমন লাগলো বলুন? বেশ ভালো। কি ছিল আজকে প্রোগ্রামের অনুষ্ঠান সূচি প্রথম থেকে শেষ পর্যন্ত? দেখুন, এই 15 ফেব্রুয়ারি এদের কৃষক দিবস, কৃষককে গুরুত্ব দিয়ে কৃষকের আগামী দিনে উন্নত প্রথায় চাষাবাদ করতে হয়। জেলার আধিকারিকদের নিয়ে এসে তাদের
সমস্ত মৎস্য, কৃষি, প্রাণী উদ্যান পালন, তারপরে কেভিকে ওদের আধিকারিকদের নিয়ে কৃষকদের মাধ্যমে কীভাবে চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সে সম্বন্ধে তারা বিস্তারিতভাবে আলোচনা করেছে। এবং এখানকার যে পরিবেশ 26টা ব্লকের গণ্যমান্য ব্যক্তিগণ এবং কৃষকগণ নিয়ে এদের অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমরা প্রতি বছর আসি। ধন্যবাদ। প্রোগ্রাম শেষ, সবার সঙ্গে খুব সুন্দর আলাপ হলো, নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো, ভীষণই ভালো লাগলো। আমি এইরকম ধরনের প্রোগ্রাম ভীষণই ভালোবাসি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখা দিচ্ছে তোমাদের কিছু, তোমরা এটা সাদরে গ্রহণ করতে পারো এবং হবি অফ সুলেখার পাশে থাকতে পারো। আজকে আসি, টাটা। আবারও দেখা হবে পরের ভিডিও।